বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। জামাত ইসলামীর এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে ব্যাংক থেকে 44,500 কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে অ্যাসালম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে অ্যাসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, এবং অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নাই, এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্রো স্ট্র্যাটেজি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। আমরা এই চেঞ্জটাই চেয়েছিলাম যে সরাসরি প্রধানমন্ত্রীর জায়গা থেকে পরিবর্তনটা আসুক। প্রধানমন্ত্রী বারবার সেই জিনিসটাকে প্রদর্শন করে যাচ্ছেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যে কেউ ওনাকে দেখতে পাচ্ছে। একজন সাধারণ মানুষ জেমে আটকে আছেন, সেখানে প্রধানমন্ত্রীও জেমে আটকে আছেন। আজকে এই যে প্রধানমন্ত্রী জেমে আটকে আছেন, সকল ইউনিটে কিংবা সকল জায়গাতে কিন্তু এটা সবার সেন্সে থাকে যে প্রধানমন্ত্রী যে কোনো সময় রাস্তা দিয়ে আসতে পারেন। তো যার ফলশ্রুতিতে প্রত্যেকটা রাস্তারই কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, ট্রাফিক কমে যাচ্ছে ধীরে ধীরে। সুতরাং এটা দরকার ছিল জনসাধারণের জন্য। সুতরাং উনি যে পরিবর্তনগুলো দেখিয়ে যাচ্ছেন, নিঃসন্দেহে এই আশাই তো আমরা গণ-অভ্যুত্থান করেছি, এটার জন্যই তো আমরা বিগত 17 বছর সংগ্রাম করেছি। বিরোধিতার জন্য দাঁড়াই, আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমার এই অপোজিশন থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে একটা বসার অন্তত জায়গা হয়েছে। আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই 2টা অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন, একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোনো সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে, কিন্তু আমাদের মাননীয় সদস্য ছাড়া দিছে। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা,
সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আজকে ধন্যবাদ দিতে দাঁড়ালাম, কারণ বিরোধী দলেরই একজন সদস্য তিনি এই দাবিটা সামনে এনেছিলেন। ট্রেজারি বেঞ্চ থেকে এটাকে কগনিজেন্সে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনি নিয়মিত আমাদের আপডেটগুলো দেখতে পারেন। দর্শক, আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই আমির হামজা এখন কুষ্টিয়া 3 আসনের এমপি, জামাতের এমপি। কি ব্যাপারে 13 এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে একটা মন্তব্য করছিল তিনি। বলছিলেন যে জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তুলেছেন তিনি। এই বক্তব্যের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়, গত 27শে মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছে। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং এই জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর আগে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়েছে। তারপরে সম্ভবত রুমিন ফারহান, তিনিও তাকে একটু কটাক্ষ করা এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এছাড়া তার অনেক কি মান্দাকিনীর চেহারা দেখেছেন, কি তার চেহারা, এই সমস্ত মানে ওয়াজ মাহফিলে এত বিতর্কিত বক্তব্য, এত নিম্ন রুচির নিম্ন কথাবার্তা, এই মানুষটাকে কেন পিক করলো জামাত? জামাতের তো ক্যাডার ভিত্তিক দল, তার হতে পারে আপনি মানে ধর্মভিত্তিক কোনো দলকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু জামাতের তো কিছু গুণাগুণ আছে। তাদেরকে বলা হয় তারা বেশ বুদ্ধিমান, তারা পড়াশুনো করে, তাদের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, তারা দুর্নীতিমুক্ত, অনেকেই অধিকাংশই তাদের সেই ইমেজটা আছে। সেই ইমেজটাই তো ছিল তাদের এতে বিএনপির বিপরীতে। কিন্তু আমির হামজাকে যখন নাকি নমিনেশন দেয়, তখনই আমি অবাক হয়েছি যে এই মানুষটা কিভাবে জামাত সিলেক্ট করলো, যার কথাবার্তা আচরণ খুবই মানে কি বলবো, মানে এটা মানানসই না। সে একজন নীতি নির্ধারক হয় কি করে, জামাত তাকে প্রমোট করে কি করে? কালকে দেখেন একটা ঘটনা বলি, কোনো একটা বাসায় শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, তার সাথে প্রবীণ জামাত নেতা এবং এমপি, 91 সালের এমপি, জামাতের মধ্যে এখন 4 জন, তার সাথে কথাবার্তায় তিনি বলছিলেন 4 জনের সংসদের অভিজ্ঞতা আছে, বাকি সবাই নতুন। বিএনপির মধ্যে 40 জন, বাকি সবাই নতুন। ছাত্র রাষ্ট্র সবাই নতুন। আমি বললাম কেমন ফিল করছেন? বললো যে যত যাই বলেন না কেন, এইরকম স্বস্তির পার্লামেন্ট আর আগে কখনো পাইনি। এরকম সব কিছু বলা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে। আমরা বিরোধী, এইরকম শক্তিশালী বিরোধী অবস্থানে কখন আসবো আমরা চিন্তা করিনি। বিএনপিও যে ব্যাক করতে পারবে ক্ষমতা এইভাবে, তারাও চিন্তা করতে পারেনি। সব মিলায় যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, এটা তো হবেই, কিন্তু মানে এটা একটা অসাধারণ, এটা অন্যরকমের। তরুণরা আছে, আমরা আছি, বিএনপি আছে, মানে একটা নিশ্চিত পরিবেশ, নিরাপদ, স্বস্তিদায়ক একটা পরিবেশ। দেখেন, কোনো অশান্তি দেখলাম না, খুবই মানে বুদ্ধিদীপ্ত তার কথাবার্তাগুলো। ভালো লাগলো যে তিনি একেবারে উড়াই দিলেন না, মানে বিএনপিকে গালাগালি করলেন না, সবার প্রতি সম্মান
দেখে তিনি কথাবার্তাগুলি বললেন। কিন্তু তার বিপরীতে এই যে কুষ্টিয়া 3-এর আমির হামজা কেমনে হয়, এটা মানানসই হলো। এগুলি এখন জানি না, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সিরাজগঞ্জের আদালত জারি করছে। তো এখন স্পিকারের গ্রেপ্তার করতে গেলে স্পিকারের অনুমতি নিতে হয়, এটা হয়তো স্থগিত হয়ে যাবে। কিন্তু জামাতকে ভাবা উচিত যে এই আমির হামজা দলকে কি সম্মান দেবে আর দেশের জন্য আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, এগুলি বিবেচনা করা উচিত। জামাতের কাছে এটা একেবারেই প্রত্যাশা করিনি এবং এটা মানানসইও না।